আচ্ছা, এরপরে পড়া না অঙ্কনের মোটামুটি কথা বলে আর কি। তো বাতাসের চাপ, হ্যাঁ, বাতাসের চাপ আমরা তো জানি যে 1 atm চাপ আমরা ফিল করি সব সময়। তো ধরো তোমাদের এই বইয়ে একটা ছবি দিছে আর কি। এই যে দেখো, এই যে ছবিটা, হুম, তো এখানে তিনটা বস্তু, একটা বস্তুর তিনটা ছবি দিচ্ছে আর কি। তো প্রথম যে ছবিটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আর কি। পরে দ্বিতীয় যে ছবিটা আছে, এটার মধ্যে হচ্ছে বায়ু সরায় নিছে, এরকম হওয়ার কথা ছিল আসলে। কিন্তু তৃতীয়টা দেখো কেমন হয়েছে, এবড়ো তেবড়ো। মানে এটাই বোঝাচ্ছে যে এরকম একটা বাক্স আছে, তো এখানে একটা দরজা লাগানো, লাইন লাগানো। তো আমি যদি এখান থেকে বায়ুটাকে অপসারণ করে নিই, হ্যাঁ, তো সেটা হচ্ছে এরকম কিন্তু হবে না যে শুধুমাত্র একদিকে চেপটে গেছে, এরকম হবে না। এটা চেপটেবে এইভাবে, এটা চেপটেবে একবারে এইভাবে, এভ্রুতেভ্রু হবে, সব দিক দিয়ে চাপ দেওয়া হবে, চাপ কমিয়ে নেওয়া হবে, সেটাই বলছে আর কি। তারপরে দেখো যে যেখানে একটা বোতলের এক্সাম্পল দিছে। ধরো একটা হচ্ছে বোতলের মধ্যে তুমি গরম পানি রাখলা, রাখার পরে এটাকে তুমি ঠান্ডা পানির মধ্যে ডুবাই দিলা, সাথে সাথে দেখবা বোতলটা একদম চুপসে গেছে চাপের কারণে। তারপরে ধরো যে অথবা একটা ঠান্ডা বোতলকে তুমি গরম পানিতে রাখলা ফুট করে, তো এরকম হবে। আচ্ছা, এরপর দেখো টর্সেলের পরীক্ষা। তো টর্সেলিক পরীক্ষাটার মধ্যে আমাদেরকে বলতেছে যে ধরো এরকম একটা কোকের বোতল, একটা কোকের বোতল, এটার মধ্যে তুমি এরকম একটা পাইপ লাগানো আছে, এরকম একটা পাইপ লাগানো আছে, এটা একটা কোল্ড ড্রিঙ্কস। তো তুমি যদি হচ্ছে এই পাইপটা এভাবে রেখে দাও, তাহলে কি পানি উঠবে? এখানে যে লিকুইডটা আছে, কোল্ড ড্রিঙ্কসটা আছে, সেটা কি তোমার মুখে যাবে? যাবে না। কারণ এই যে এখানে যে তরলটা আছে, কোল্ড ড্রিঙ্কসটা 7 আপ বা যাই বলো, সেটার যে চাপ দিতেছে, এই ভিতরে যে বায়ু আছে সেটা সমান চাপ দিতেছে, এই জন্য কিছু হয় না। তা আমরা তো সাধারণত জানি যে বায়ু সবসময় হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, যেখানে ফাঁকা আছে সেখানে চলে যায়। তা এই জন্য ধরো একটা বেলুন ফোলানো আছে, আমি যদি বেলুনটা থেকে বাতাস শুষে নিই, তো দেখবো বেলুনটা চুপসে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে বাইরের যে পরিবেশ আছে, এরকম একটা বেলুন, তো এরকম একটা বেলুন আছে, তো এই দিকে যে চাপ দিতেছে, এই চাপ তো সমান, আর ভিতরের চাপও তো সমান, এই জন্য হচ্ছে বেলুনটা টিকে আছে। কিন্তু যখন আমি এই বেলুনটাকে হচ্ছে চাপ আমি কমায় ফেলতেছি, তখন এরকম হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে। তখন এই যে আশপাশ থেকে এই চাপগুলো ভিতরে দিচ্ছে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাচ্ছে, এই জন্য। এখানেও ব্যাপারটা সেম, যে নর্মাল অবস্থায় যদি তুমি এখানে কোকের বোতলের মধ্যে একটা পাইপ ঢুকে রাখো, তাহলে সেটা পানি উঠবে না। কিন্তু যদি তুমি এখানে মুখ লাগাইয়া, হ্যাঁ, মুখ লাগাইয়া হচ্ছে তুমি এখানে টানো, যদিও এটা মানুষ মনে হচ্ছে না, কুত্তার মতো দেখা যাচ্ছে, যাই হোক, মনে হচ্ছে কাকে বমি করতেছে, আচ্ছা সমস্যা নেই। তো এইখানে তুমি যখন টান দিবা, এভাবে সুচ দিবা, উপরের দিকে নিবা, তখন তুমি হচ্ছে এটার ভিতরকার বায়ুটা শুষে নিচ্ছ। তার মানে এখানে সংকুচিত হয়ে যাবে, চাপ কমে যাবে, মানে এই পাইপটার চাপটাকে তুমি কমায় ফেলতেছো। তো এই জন্য এই যে আশেপাশের তরলগুলো আছে, এগুলো হচ্ছে এদিকে চলে আসে, এগুলোর চাপ বেশি, কিন্তু তোমার যে পাইপটা আছে তুমি সেখানে চাপ কমায় ফেলতেছো, এই জন্য হচ্ছে তরলটা উপরের দিকে উঠে যায়। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমি এই তরলটাকে কত দূর পর্যন্ত টানতে পারবো। এটাকে একটা লম্বা স্ট্রো দিয়ে টানার চেষ্টা করো, হ্যাঁ, তো তুমি বড় একটা স্ট্রো দিয়ে যদি টানার চেষ্টা করো, তাহলে দেখবা যেটা হচ্ছে 10.3 মিটার, এতটুকু ওঠার পরে আর উঠতেছে না, থেমে গেছে।
10.3 মিটার ওঠার পরে আর উঠতেছেন 10.3 মিটার, বুঝতেছো? মানে হচ্ছে 3 তলার চাইতেও বেশি, প্রায় 4 তলা সমান উচ্চতা। এত লম্বা একটা পাইপে যদি তুমি পানি টানো তাহলেও এইটুকু উঠবে, এর বেশি আর উঠবে না। কল্পনা করি আর কি যে এইটুকু যদি আমরা করি, তো এইটা যদি হচ্ছে তরল না হইয়া যদি এটা পারদ হয়, পারদ তো আরো ঘন, যদি এটা পারদ হয় তাহলে তুমি যদি আমি টানতে থাকো তাহলে সেটা হচ্ছে সর্বোচ্চ উঠবে 76 সেন্টিমিটার। কত? 76 সেন্টিমিটার পর্যন্ত উঠে যাবে। এরপর তুমি হচ্ছে যদি আরো খুব বেশি টানো তাহলে যাইতে পারে, কিন্তু নরমালি 76 সেন্টিমিটার পর্যন্ত সে উঠবে আর কি। এখন পারদের যে ব্যাপারটা দেখো, তো দেখো এটা হচ্ছে তোমার একটা পাত্র, তো তুমি এই পাত্রের মধ্যে হচ্ছে ওই এরকম একটা নলের মধ্যে তুমি পারদ ভরছো, পারদ ভরে তারপর এটাকে উল্টায় এই পারদ সমৃদ্ধ একটা, এটাও পারদ, এখানেও পারদ আছে, এখানেও পারদ, এটার ভিতরেও পারদ আছে। তো এটা হচ্ছে তুমি উল্টায় এভাবে রাখছো, তো রাখার পরে দেখবা এই টোটাল ভর্তি পারদটা স্বাভাবিকভাবে কি হবে, অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়ে যাবে। তো পড়তে পড়তে একটা সময় থেমে যাবে। তো সেটা কোথায় নামবে? ধরো এটা হচ্ছে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার, এই যে এইটুকু হচ্ছে 76 সেন্টিমিটার, মানে সে নামতে নামতে এইটুকু নেমে আসবে, কিন্তু 76 এর নিচে আর নামবে না। এটা হচ্ছে তার ক্রস লিমিট, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে যদি আমি একটা পারদ ভর্তি হচ্ছে ফানেল ক্যান উল্টা করে রাখি তাহলে হচ্ছে সে স্বাভাবিকভাবে 76 সেন্টিমিটার পর্যন্ত এই যে গুলো থাকবে। এরপর যদি হচ্ছে তুমি ওই এটার ভিতরে চাপ কমাও, মানে পরিবেশের চাপ বাড়াও, এই যে এখানে তরলটা আছে সেটার চাপ বাড়াও, তাহলে সেটা উপরের দিকে উঠবে। এখানে তুমি চাপ বাড়ালা তার মানে এখানে চাপ কমে গেছে, তো উপরের দিকে উঠবে, মানে তুমি এখানে টান দিলা আর কি মুখ দিয়ে। আবার যদি হচ্ছে তুমি এখানে এটার চাপ বাড়ায় দাও, এটার চাপ বাড়ায় দাও এবং তরলের চাপ কমে যায়, ধরো তুমি এখানে ফু দিলা, ফুৎকার দিলা, তাহলে এটার চাপ বেড়ে যাবে এবং হচ্ছে এটা একটু নিচে নেমে আসবে, ঠিক আছে? আর যদি তুমি এটাকে টান দাও তাহলে 76 থেকে উপরে চলে যাবে। এটা ছিল হচ্ছে আমার টর্সেলের পরীক্ষা। এরপর দেখো টপিক হচ্ছে বাতাসের চাপ ও আবহাওয়া। তো বাতাসের চাপ ও আবহাওয়া তো বললামই যে বাতাস সবসময় হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হয়। ধরো একটা এলাকার মধ্যে সারাদিন খুব বেশি গরম, তীব্র দাবদাহ হচ্ছে, তো সূর্যের তাপে হচ্ছে সমুদ্রের পানি, পুকুরের পানি, নদী নালার পানি, সব পানিগুলো হচ্ছে বাষ্পাকারের উপরের দিকে চলে যাচ্ছে এবং পরিবেশের মধ্যে হচ্ছে ঘনত্ব, পরিবেশের মধ্যে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। তো একটা সময় সেই বায়ুটা হচ্ছে উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে এবং সেই বায়ুটা উপরে চলে যাবে, ফলে হচ্ছে সেখানে বায়ু হালকা হয়ে যাবে, ঠিক আছে? তো এখন কি করবে, ওই আশেপাশে অঞ্চলের যে বায়ুগুলো আছে এগুলো এসে এই ফাঁকা স্থান ফিল আপ করবে, ফলে হচ্ছে নিম্নচাপ হবে। তো নিম্নচাপ হইলে এই যে ঘূর্ণিঝড়ের মতো এভাবে সৃষ্টি হবে। তো ঘূর্ণিঝড় নিয়ে আমরা হচ্ছে ওই যে বজ্রপাত কিভাবে হয় সেখানে আমরা বলছি, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো ওই যে দেখবো যে স্কুল কলেজে বা রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে যখন বাতাস হচ্ছে তখন কিছু জিনিস, হ্যাঁ, ময়লা কাগজপত্র বা আশেপাশে যেগুলো জিনিস থাকে এগুলো হচ্ছে আমরা ঘোরাঘুরি শুরু করছে, ঘুরতে ঘুরতে একটা সময় উপরের দিকে উঠতে শুরু করে। এটা হচ্ছে এক ধরনের সাইক্লোন আর কি, ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়টা মূলত এভাবেই হয়, সমুদ্রের মধ্যে ঠিক এই ঘটনাটাই ঘটে, ফলে হচ্ছে এভাবে ঘুরতে 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 একসময় সমুদ্রের পৃষ্ঠে চলে আসে এবং জোরে বাতাস বইতে শুরু করে, ঠিক আছে? এই হচ্ছে ঘূর্ণিঝড়ের কাহিনী ছিল, বাতাসের চাপ এবং আবহাওয়া। তো এইগুলো হচ্ছে আমরা দেখে আর কি আবহাওয়ার পূর্বাভাস দেই যে আজকে বৃষ্টি হতে পারে, আজকে ঝড় হতে পারে, এই আর কি। আর বৃষ্টির ব্যাপারটা হচ্ছে জলীয় বাষ্পের উপর ডিপেন্ড করে আমরা বলি। তো এটা যদি এখানে নাই তারপর বলি আর কি। তো ধরো যে আমরা সমুদ্র উপকূল আছি, আমরা নোয়াখালী সমুদ্র অঞ্চল এলাকা, তো সেখানে হচ্ছে সমুদ্র তীর কাছে, তো এই জন্য বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, কারণ এখানে পানির সোর্স বেশি, বিশাল সমুদ্র, তো সেখান থেকে জলীয় বাষ্পগুলো আমাদের এই যে
এনভায়রনমেন্টে বেশি থাকে। তো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এটার মানে হচ্ছে সেখানে গরম বেশি। জলীয় বাষ্প মানে কি? জলীয় বাষ্প মানে হচ্ছে পানির যে কণাগুলো আছে, সূর্যের তাপে যে পানি বাষ্প হয়ে উপরের দিকে চলে যাচ্ছে, এই বাষ্পগুলো পরিবেশের মধ্যে ছড়ায় ছিটে আছে। এখন বেশি গরম লাগে, অত্যাধিক গরম, এটার মানেটা হচ্ছে যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। ঠিক আছে? তো যদি বলে যে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 70%, আরেক জায়গায় বললো যে জলীয় বাষ্পের পরিমাণ 50%, তো কোন জায়গায় বেশি ঠান্ডা লাগবে গরম লাগবে বলো তো? এইখানে জলীয় বাষ্প বেশি মানে হচ্ছে ওই যে জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প বেশি মানে আমরা যে থাকি পরিবেশে, আমাদের শরীর থেকে ঘাম বের হয়ে পরিবেশে চলে যায়, এই ঘামের যে পানিগুলো এগুলো পরিবেশে চলে যায়। এখন যদি পরিবেশের মধ্যে অলরেডি পানি থাকে, অলরেডি জলীয় বাষ্প থাকে, অলরেডি জলীয় বাষ্প থাকে, তাহলে হচ্ছে পরিবেশ আমাদের থেকে ঘাম শোষণ করতে পারে না। এই জন্য হচ্ছে আর্দ্রতা বেশি থাকলে, এটাকে আমরা আর্দ্রতা বলে থাকি, আর্দ্রতা 70%, আর্দ্রতা বেশি থাকলে হচ্ছে গরম লাগে বেশি, কারণ জলীয় বাষ্পের পরিমাণ বেশি। একইভাবে যদি আর্দ্রতার পরিমাণ কম হয়, হ্যাঁ, আর্দ্রতার পরিমাণ কম হয় মানে এখানে জলীয় বাষ্প কম আছে, তো আমার শরীর থেকে বায়ুটা হচ্ছে সহজে, আমার শরীর থেকে ঘামটা সে সহজে শোষণ করে নিল। এই যে এখন গরম লাগতেছে, খুব বেশি গরম লাগতেছে, মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এখন আসি যে 50%, 70% এগুলো কিসের পার্সেন্টেজ? ধরো আমি একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু নিলাম, আমি কল্পনা করলাম যে এতটুকু এরিয়ার বায়ু, আমি ধরলাম যে এখানে 100 গ্রাম বায়ু আছে, 100 বায়ু, তো তার মধ্যে 50 হচ্ছে জলীয় বাষ্প, 50 হচ্ছে আমার জলীয় বাষ্প, আর 50 হচ্ছে নরমাল বায়ু। ঠিক আছে? এটা হচ্ছে 50-50 আর কি। তো যখন শীতকাল থাকে না, তখন এই পার্সেন্টেজটা আরো কমে যায়, এটা ধরো হয় যে 20%, 10%, 15% এরকম হয়। তো তখন পরিবেশের মধ্যে আরো জায়গা থাকে, তো এই জন্য হচ্ছে আমাদের শরীর থেকে তাপ শোষণ করে নেয়। শীতকালে পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই কম হয়ে যায়, শীতকালে আমাদের শরীর থেকে তাপ শোষণ করে নেয়, ঘাম শোষণ করে নেয় পরিবেশে, এবং তখন তাকে হচ্ছে হাত পা ফেটে যায়, হ্যাঁ, শরীর থেকে পানি বেরিয়ে চলে যায়। তো এই জন্য আমরা হচ্ছে লিপ জেল দিই, ঠিক আছে, এখানে মেরিল দিই। কেন দিই? কারণ পরিবেশ হচ্ছে আমাদের শরীর থেকে পানি নেওয়া শুরু করে, সেই সাথে এটার হাত থেকে আমাদের ঠোঁট গুলো রক্ষা পায় না, কারণ এটা হচ্ছে নরম জায়গা, তো সেইখান থেকে পানি শোষণ করে নেওয়াটা আরো সহজ। এখন আমরা যে লিপ জেল বা হচ্ছে মেরিলটা দেই, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মেরিলের কোনো ঔষধি গুণ নাই, হ্যাঁ, লিপ জেলের কোনো ঔষধি এক্সট্রা গুণ নাই। আমরা এটা দেই হচ্ছে এখানে একটা আবরণ তৈরি করি, একটা তরল লেয়ার তৈরি করি, যাতে হচ্ছে পরিবেশের সাথে এই ঠোঁটের কানেকশন না হয়। ঠিক আছে? একটা লেয়ার দিয়ে দেই, যেন হচ্ছে এখান থেকে শোষণ করে নিতে না পারে। এখন বলতে পারো তাই এই লেয়ারটা আমি এটাতেই কেন দিতেছি, আমি তো চাইলে অন্য কিছুতেও দিতে পারি, দেওয়ার সমস্যা নাই। তুমি যদি বলো আমি সুপার গ্লো লেয়ার দিব, দেও, পর টুট আড্ডে বন্ধ হয়ে যাবে, কথাই বলতে পারবো না, আজীবনের জন্য আর কথাই বলতে পারবো না। তো এই জন্য দেখবা যে মেরিলটা আমরা দেই 1 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর, বা সকালে বিকালে বারবার দিতে হয়, কারণ ওই যে আমরা কথা বলি, খাওয়া দাওয়া করি, এই সময় হচ্ছে এগুলো চলে যায় লেয়ার গুলো, আবার দিতে হয়, একটা কোট দেই, লেয়ার দিয়ে রাখি, আস্তরণ দিয়ে রাখি, তো সেই জন্য হচ্ছে এখান থেকে শোষণ করে নিতে পারে না। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, যে ধরো ময়মনসিংহ বা হচ্ছে কিশোরগঞ্জ, ওই ধরনের অঞ্চল যেগুলো আছে, যেগুলো হচ্ছে সমুদ্র থেকে দূরবর্তী, ওইগুলোতে স্বাভাবিকভাবেই গরমের পরিমাণটা একটু কম। আর এই যে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো আছে, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজার, এই সবগুলো হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, এবং এগুলোতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বায়ুতে, এই জন্য পরিবেশ অস্বস্তিকর। ঠিক আছে? এইবার একটা মজার টপিক, এবার হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। এবার হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা হচ্ছে স্থিতিস্থাপক
কথাটা হচ্ছে যে ধরো তুমি হাতে একটা রাবার নিলে, তো রাবারটাই এরকম আছে, রাবারটাই এরকম, তো রাবারটাই এরকম আছে, তো তুমি এই রাবারটাকে টেনে এতটুকু লম্বা করো, তুমি পরে হচ্ছে আবার ছেড়ে দিছো, পরে আবার আগের জায়গায় ফিরে আসছে। এটা ছিল আমার রাবার, এটা হচ্ছে আমি টানার পরে এটা হচ্ছে আমি ছেড়ে দিছি। তো ছেড়ে দিলে হচ্ছে সে আগের অবস্থায় ফিরে আসে, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তো যখন আমরা একটা বস্তুকে টেনে লম্বা করি তখন হচ্ছে তার মধ্যে বিকৃতি ঘটায়। বিকৃতি মানে হচ্ছে, বিকৃতি তো বুঝো, মানে চেঞ্জ করা আর কি, আকৃতি চেঞ্জ করা, আকৃতি চেঞ্জ হওয়াকে বিকৃতি বলে। তা আমি এইটা টানতেছি, এটার আকৃতিটা বিকৃতি হচ্ছে না, লম্বা হচ্ছে, তো যদি আবার ছেড়ে দেই তাহলে হচ্ছে সে আবার আগের জায়গায় ফেরত আসে। এটা হচ্ছে আমরা স্থিতিস্থাপকতা, এই ধর্মটা হচ্ছে স্থিতিস্থাপকতা। হ্যাঁ, তো এরকম ধরো স্প্রিং আছে, স্প্রিং আমি টানি আবার ছেড়ে দিই আবার আগের জায়গায় ফিরে আসে, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতার একটা নির্দিষ্ট লিমিট আছে, যেই লিমিট ক্রস করলে সে হচ্ছে আর ফেরত আসবে না, আগের অবস্থায় ফেরত আসবে না। এখন ধর এই রাবারটাকে তুমি এমন টানা দিছো, একবার দুই হাত টানছে আমি, তো তখন পরে ছেড়ে দিছো, তুমি আসবে, তখন দেখবা যে একদম ছিঁড়ে গেছে। হ্যাঁ, তো এই যে একটা নির্দিষ্ট লিমিট আছে, সর্বোচ্চ লিমিট, এটাকে বলে স্থিতিস্থাপক সীমা। এর বাইরে হইলে সে ছিঁড়ে যাবে, আর স্থিতিস্থাপকতা থাকবে না। স্থিতিস্থাপকতাটা হচ্ছে এটা যে আবার আগের অবস্থায় ফিরে আসা, টানলে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো যেটা বলছিলাম যে তো সব বস্তুই কিন্তু একটা বললাম না যে স্থিতিস্থাপকতা আবার ফিরে আসে। তো ধরো তুমি একটা লোহার রডকে এবার বাঁকাইলা, ছেড়ে দিছো, আবার ফিরে আসছে। হ্যাঁ, বা অন্য একটা বস্তুকে বাঁকাইছো আবার ছেড়ে দিয়ে ফিরে আসছে, তুমি যদি এমন পরিমাণে বাঁকাও যে এটা আর ফিরে আসে না, স্থায়ী বিকৃতি হয়ে গেছে। একটা লোহার রড ছিল এরকম, তুমি এভাবে বাঁকাইছিলা, ছেড়ে দিছো আবার ফিরে আসছিল, কিন্তু এমন বাঁকাইছে এইভাবে তখন আর ফিরে আসে না। এটা হচ্ছে স্থায়ী বিকৃতি, স্থায়ী বিকৃতি। দেখো এখানে আমাদের কিছু টার্ম আছে, বিকৃতি। বিকৃতিটা দেখো, এটা আমরা লিখি হচ্ছে L মাইনাস L নট বাই L নট। এখানে L নট হচ্ছে বস্তুর আদি দৈর্ঘ্য, আর এলটা হচ্ছে ওই যে আমার টেনে লম্বা করার পরের দৈর্ঘ্য। ঠিক আছে, টানার পরের দৈর্ঘ্য। এটাকে আর সুন্দর নামে ডাকা হয়, আমার মনে নাই, এটা বলতেছি না, টানার পরের দৈর্ঘ্য আর কি এলটা। হ্যাঁ, মানে ধরো তোমার এই যে এটা একটা লম্বা বস্তু ছিল, এটা হচ্ছে এল নট, এটা ধরো যে 100 মিটার, এটা হচ্ছে আমার এল নট, আর এটাকে তুমি টেনে হচ্ছে করছো 120 মিটার, এটা হচ্ছে আমার এল। ঠিক আছে, তো এখন যদি এরকম একটা এক্সাক্ট প্রশ্ন দেয় যে 100 মিটার লম্বা একটা বস্তুকে টেনে 120 মিটার লম্বা করা হলো, তাহলে হচ্ছে সেটা বিকৃতি কত হয়েছে। তো আমরা এখান থেকে কই দেখো, L মাইনাস L নট, L হচ্ছে 120 মাইনাস L নট হচ্ছে 100 বাই হচ্ছে 100, তো কত আসে 20 বাই 100 সমান বিকৃতি হচ্ছে, তাহলে কত হবে 0.2। এটা হচ্ছে বিকৃতি। ঠিক আছে, তো বিকৃতির আবার কোনো একক নাই, মাত্রা নাই, কিছুই নাই, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। কারণ দেখো একক মাত্রা আমরা কেমনে বের করি, উপরে যে কাটাকাটি করি, তো এটাও তো
এটাও তো দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, তো এইগুলা কাটাকাটি দিয়া কোনো একক নাই, বিকৃতি কোনো একক নাই। এরপর দেখো পীড়ন বলে একটা শব্দ আছে, পীড়ন। তো এটাকে আমরা লিখি যে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, মানে এই মানটা সবসময় ধ্রুবক হয়। হ্যাঁ, তো পীড়নটা কি দেখো, তো পীড়নটাকে আমরা লিখি f বাই a, বুঝেছো? আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই লাইনটাকে, যে পীড়ন ইজ ইকুয়াল টু বিকৃতি ইনটু ধ্রুবক, বা পীড়ন সমানুপাতিক বিকৃতি। হ্যাঁ, তো দেখো এখান থেকে যদি হচ্ছে আমরা পীড়নের সংজ্ঞাটা দেই, পীড়ন ইজ ইকুয়াল টু হচ্ছে a বাই a, মানে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে যেই বল প্রয়োগ করা হয়, মানে একক ক্ষেত্রফলের উপর যেই বল প্রয়োগ করলে হচ্ছে বিকৃতি ঘটে, সেটা হচ্ছে পীড়ন। পীড়ন ইজ ইকুয়াল টু f বাই a। আমার এরকম একটা রাবার ছিল, একটা রাবার ছিল, তখন সেটার উপর বল প্রয়োগ করলাম, টানলাম, আমি যেই বলটা প্রয়োগ করতেছিলাম একক ক্ষেত্রফলের উপরে, সেটা হচ্ছে আমার পীড়ন। পীড়ন মানে একটা হচ্ছে ফোর্স আর কি। তো এই পীড়ন ইজ ইকুয়াল টু হচ্ছে f বাই a, এবং পীড়নের সাথে বিকৃতির সম্পর্ক হচ্ছে পীড়ন সমানুপাতিক বিকৃতি। আমি যতক্ষণ ফোর্স দিব ততক্ষণ বিকৃতি হবে, পীড়ন আর বিকৃতি হচ্ছে সমানুপাতিক। এটা যদি 5 হয় এটা 5ই হবে। আচ্ছা, এখন দেখো আমরা বলছিলাম যে পীড়ন আর বিকৃতি হচ্ছে সমানুপাতিক। তো দেখো আমরা লিখবো যে f বাই a ইজ ইকুয়াল হচ্ছে l মাইনাস l নট বাই l নট। এটা কিন্তু বিকৃতির সূত্র, এটা। তো এখানে f এর বা f এর জায়গায় আমরা t লিখব, টেনশন, টেনশন মানে হচ্ছে চাপ আর কি। হ্যাঁ, বলতে পারি কি টেনশন, f এর পরিবর্তে আমরা t লিখব, t বাই a ইজ ইকুয়াল হচ্ছে l মাইনাস l নট বাই হচ্ছে l নট। তো এটাকে আমরা আবার লিখতে পারি সমানুপাতিক এটা, ঠিক আছে? তো এটাকে আমরা লিখতে পারি আবার ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি। তো এই যে ওয়াইটা আছে না, এই ওয়াইটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক। ইয়াং এর গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্কটা দেখো, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, এটা একটা প্রত্যেকটা বস্তুর জন্য একটা মান আছে। ধরো সব বস্তুর উপরে সমান বল প্রয়োগ করলে তো সমানভাবে বিকৃতি ঘটে না। তুমি একটা রাবারকে একটু টানলেই লম্বা হয়ে যাচ্ছে, একটা ছোট স্প্রিংকে একটু টানলেই অনেকটা লম্বা হচ্ছে। একটা বড় স্প্রিং, একটা ট্রাকের স্প্রিং, একটা বাসের স্প্রিংকে যদি তুমি টানো, তাহলে কিন্তু এতটা লম্বা হবে না। হ্যাঁ, এটার মধ্যে ফোর্স অনেক বেশি লাগে। এটা হচ্ছে তার ইয়াং এর গুণাঙ্ক। ইয়াং এর গুণাঙ্ক প্রত্যেকটার জন্য নির্দিষ্ট করা আছে, ঠিক আছে? তো ধরো রাবার, কাঠ, কাঁচ, অ্যালুমিনিয়াম, তামা, লোহা, হীরা, এগুলোর জন্য আলাদা করে ভাগ করা আছে। এখন তুমি তুমি চাইলে এটাকে এভাবে ধরে ভেঙে ফেলতে পারবে, বিকৃতি করতে পারবা, কিন্তু তুমি চাইলে একটা লোহাকে তুমি যতই চেষ্টা করো পারবা না। পারবা, কিন্তু ফোর্স তোমার বেশি লাগবে, কষ্ট বেশি হবে। এটা হচ্ছে তার ইয়াং এর গুণাঙ্ক, মানে সে তার উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে সে বাড়তে শুরু করে বা বিকৃতি ঘটতে শুরু করে। তো এভাবে ধরো যে সবচেয়ে বেশি হচ্ছে এখানে দিচ্ছে যে হীরা 1220, যেটা হচ্ছে 1220, আর এখানে দেখো লোহা দিচ্ছে হচ্ছে মাত্র 200। লোহা যদি এই এত কষ্ট হয়, এটা যদি 200 হয়, তাহলে 1200টা আরো কত বেশি হবে, আরো 600 গুণ বেশি, ঠিক আছে? এই আর কি।
এবার দেখো একটা পিস্টন ধরো এরকম আছে, এরকম একটা পিস্টন আছে আর কি। এই যে আমার এই দূরত্বটুকু আছে না, এই দূরত্বটুকু, এটা হচ্ছে আমার ভি নট আদি আয়তন। হ্যাঁ, এটা হচ্ছে আমার, এখানে হচ্ছে বায়ু আছে ধরো, এটা হচ্ছে আমার আদি আয়তন। আর এখানে হচ্ছে আমি একটা এরকম একটা পিস্টন দ্বারা হচ্ছে চাপ দিলাম আর কি, চাপ দিয়ে নিচে নামায় ফেলছি। তো এই যে যতটুকু এখানে নামছে এটুকু হচ্ছে আমার ভি, এটুকু হচ্ছে আমার ভি, বুঝছো? এখন তাহলে বিকৃতিটা কত হবে? বিকৃতি মানে হচ্ছে চেঞ্জ হওয়া, আকার আকৃতি চেঞ্জ হয়, এটা কমক বাড়ক যাই হোক। তো ওই সময় আমরা বলছিলাম যে একটা বস্তু টেনে লম্বা করতেছি, এখন বলতেছি যে একটা আয়তন, আয়তন বের করতেছি, এটা ওটা ছিল দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তন। হ্যাঁ, আমার এরকম একটা পাত্র আছে, তো আমি সেটার মধ্যে চাপ দিয়ে চাপ সংকুচিত করে ফেললাম। একটা বেলুনের মধ্যে বাতাস আছে, তো আমি এটাকে হাতে ধরে টিপে 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 আরো ছোট করে ফেললাম, মানে বায়ুটাকে সংকুচিত করে ফেললাম। সেটা হচ্ছে আমার আয়তনের বিকৃতি আর কি। তো দেখো আয়তনের বিকৃতিটা আমাদের কিরকম হবে, এখানে বিকৃতি হবে ভি মাইনাস ভি নট বাই হচ্ছে ভি নট। তো এটাকে আমরা লিখতে পারি, এটা তো বিকৃতি, তো পীড়ন বিকৃতি সমানুপাতিক না, তো পীড়নকে আমরা প্রকাশ করি F দ্বারা। ওই যে আমরা বলছি না যে P F/A, পীড়ন হচ্ছে এক প্রকার চাপ। আমরা একটু আগে বলছিলাম যে পীড়ন এক প্রকার হচ্ছে ফোর্স বলছিলাম মনে বলে, এটা একটু ঠিক করে নিও আর কি। পীড়ন হচ্ছে একটা চাপ, P F/A না, পীড়নের সূত্র এটাই, চাপের একক পীড়নের একক একই। তো P সমানুপাতিক V মাইনাস V নট বাই হচ্ছে V নট, আমরা লিখতেই পারি ভাই, পারি না, এটা সমানুপাতিক দিয়ে আর কি। তো পরের লাইন লিখতে পারি যে বা P ইজ ইকুয়াল টু B ইনটু V মাইনাস V নট বাই হচ্ছে V নট। ঠিক আছে? তো এখানে ভিটা কত হবে জানো? এখানে ভিটা কি? ভিটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। ঠিক আছে? বলতে পারো যে তাহলে ভাই এতগুলো অক্ষর থাকে এখানে ভি কেন নিছে? এটা হচ্ছে বাল্ক মডুলাস। বাল্ক, বাল্ক মানে হচ্ছে আয়তন, বাল্ক হচ্ছে আয়তন, বাল্ক মডুলাস। মডুলাস মানে হচ্ছে গুণাঙ্ক, এই হচ্ছে আয়তন গুণাঙ্ক। ঠিক আছে? তো এরপরে দেখো বলছে পদার্থের তিনটা অবস্থা, কঠিন তরল বায়ু, এগুলো তো আমরা জানি। তা এখানে হচ্ছে তোমার কোনটা কি কিরকম জায়গা দখল করে সেটা বলছে। এটা একটা বাক্স, ধরো এটা হচ্ছে কঠিন, এটা একটা বাক্স, এটা একটা বাক্স, এটা হচ্ছে বি, এটা হচ্ছে তরল, এটা হচ্ছে বায়বীয়। ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে অনেক গাঢ়ভাবে থাকে, ঘনত্ব বেশি, আর এটার মধ্যে কঠিনের চেয়ে একটু কম। তাই না? এটার মধ্যে হচ্ছে সবচেয়ে হালকা, এটা হচ্ছে বায়বীয়। তাই তো? তো এই যে কঠিন পদার্থগুলো আছে, কঠিন পদার্থ অণুগুলো হচ্ছে সবগুলা কাছাকাছি অবস্থায় থাকে এবং সেগুলোর মধ্যে ভালো করে বন্ধন তৈরি হয়ে থাকে। এই জন্য হচ্ছে এগুলাকে সরাতে অনেক বেশি ফোর্সের প্রয়োজন হয়, কষ্ট বেশি হয়। আর এখানে তরলটা আছে, তরলটা হচ্ছে এটা হচ্ছে তুলনামূলক ভাবে একটু দূরে দূরে অবস্থান করে, এই জন্য হচ্ছে এদের মধ্যে বন্ধন কম হয়। আর এখানে তোর বায়বীয় আছে,
বায়ুটা হচ্ছে সবচেয়ে কম আকর্ষণযোগ্য বন্ধন থাকে আর কি। তো তারা হচ্ছে আরো দূরে দূরে অবস্থান করে, অণুগুলোর মধ্যে এতটা বন্ধন থাকে না। এই জন্য এখানে দেখবা যে এই জন্য দেখবা যাচ্ছে এই যে বায়বীয় পদার্থগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে নড়াচড়া করে। এগুলাকে যদি তুমি কম্পন দাও, মানে হিট দাও, পিডাও, তো এগুলো হচ্ছে কম্পন হবে, কাঁপাকাঁপি করবে, একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে, কিন্তু সহজেই স্থান পরিবর্তন করবে না। এই জন্য দেখবা তুমি যদি একটা লোহার দণ্ডের উপরে তুমি এভাবে পিডাও, দেখবে একটা সময় আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, তাই না? তো একটা সময় দেখবে গরম হয়ে যাচ্ছে, কেন? কারণ ওই যে অণুগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে। আর যে তরল আছে, তরলের মধ্যে তুমি যদি হিট দাও তাহলে হচ্ছে অণুগুলো ছোটাছুটি করবে। যেমন আমরা হচ্ছে পানি বয়ল করি ভাত রান্নার সময়। আর এই যে বায়বীয় পদার্থগুলো আছে, তো বায়ুর মধ্যে যদি তুমি হচ্ছে হিট দাও বা শক্ত, তখন হচ্ছে এই অণুগুলোর মধ্যে সংঘর্ষ তৈরি হবে, ওরা এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, শেপ আছে একটা। এই যে আমার এটা একটা কঠিন পদার্থ, এটা একটা শেপ আছে, এটার একটা শেপ আছে, হোয়াইট বোর্ড একটা শেপ আছে। তারপরে এখন ধরো তরল, তরলের কোনো শেপ নাই, শুধু আয়তন আছে, ঠিক আছে? আয়তন আছে, যে পাত্রে রাখবা সেই পাত্রে আকার ধারণ করে। বায়বীয়, এটার আকারও নাই, আয়তনও নেই, ঠিক আছে? শুধু উপস্থিতি আছে আর কি। আচ্ছা, এরপরে দেখো আমাদের বইতে কি বলছে দেখি একটু। তো এখানে দেখো গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ এবং হচ্ছে কঠিন পদার্থ, তিনটার ক্যারেক্টার দিচ্ছে আর কি। এই যে আমি এখানে আছি, এই পেজের মধ্যে আছে। তো দেখো এখানে বলছে যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো একটা আরেকটার পাশে ছুটতে পারে, ছোটাছুটি করতে পারে, কিন্তু কঠিনের মধ্যে কিন্তু ছোটাছুটি করতে পারে না। অণুগুলোর মাঝে দূরত্ব বেশি, ফাঁকা জায়গা রয়েছে, তাদের মধ্যকার দূরত্ব বেশি, এটা তো আমরা জানি। কঠিন পদার্থগুলোর মধ্যে হচ্ছে দূরত্ব সবচেয়ে কম। যে পাত্রে রাখা হয় তা পুরো পাত্রের মধ্যেই ছড়িয়ে পড়ে, এটা তো জানি আমরা। গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করা যায়, ঠিক আছে? তুমি যদি হচ্ছে একটা বেলুনের মধ্যে বায়ু ঢোকাও, ছোট বেলুনের মধ্যে যে পরিমাণ বায়ু থাকতেছে, একটা বড় বেলুনের মধ্যে যদি তুমি ঢোকাও, তাহলে দেখবা যে পুরো বেলুনের মধ্যেই বায়ুটা ছড়াই গেছে। এটাই বলতেছে যে যে পাত্রে রাখা হয় পুরো পাত্রের আকার ধারণ করে। এরপর বলতেছে চাপ দিয়ে সংকুচিত করা যায়। হ্যাঁ, আমি একটা পাত্রের মধ্যে গ্যাস রেখে তো সেটাকে চাপ দিয়ে সংকুচিত করতে পারবো। যেমন ধরো যে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করি না, বাসায় যে গ্যাসগুলো ব্যবহার করি, সিলিন্ডারের গ্যাসগুলো, তো এগুলো হচ্ছে তুমি যদি ভিতরে দেখো তাহলে একদম লিকুইড আকারে থাকে, তরল আকারে। এগুলা গ্যাস, কিন্তু হচ্ছে এদেরকে চাপ দিয়ে সংকুচিত করে তরল অবস্থায় রাখা হয়েছে। তো এটা তোমরা দেখছো গ্যাস সিলিন্ডারের মধ্যে না, দেখো লাইটার দেখছো না, গ্যাস মেস। এই গ্যাস মেসের মধ্যে যখন আমরা এনে ধরে রাখি কিন্তু এরকম আওয়াজ হয়, এটা তো গ্যাস বের হচ্ছে বায়ু আকারে, কিন্তু ভিতরে কি দেখি? তরল। আমরা দেখি যে এতটুকু আছে, এতটুকু আরেকটু আছে, এটাকে চাপ দিয়ে সংকুচিত করে তরলে কনভার্ট করা হয়েছে। আবার যখন আমি পরিবেশে ছেড়ে দেই, তখন হচ্ছে বাতাসের সংস্পর্শে এসে এটা আবার গ্যাস হয়ে যায়, ঠিক আছে? এমনিতে গ্যাস থাকে, পরে এটাকে লিকুইড আকারে, তরল আকারে ভিতরে ভরি, তো এটা আবার যদি আমি পরিবেশে ছাড়ি তাহলে হচ্ছে এটা গ্যাস হয়ে যায়, আগুন ধরে। তো সেই ব্যাপারটা ঘটে হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে। এই সিলিন্ডারের মধ্যে এই গ্যাসগুলা কি তরল আকারে আছে, পানির মতো। ওকে, এবার দেখো তরল পদার্থ। তো তরল পদার্থ হচ্ছে একটা পাশ দিয়ে একটা চলতে পারে, গ্যাসীয় পদার্থের মধ্যেই সহজে প্রবাহিত হয়, যে পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে। তরলকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না, হ্যাঁ, এটা চাপ দিয়ে সংকুচিত করার কোনো সিস্টেম নাই, এটা এমনিতেই তরল। এরপর দেখো কঠিন পদার্থ। কঠিন পদার্থের অণুগুলো হচ্ছে দৃঢ়, নিজেদের মধ্যে খুব ভালো বন্ডিং করে কাছাকাছি অবস্থায়, সংঘবদ্ধ অবস্থায় থাকে। তো নির্দিষ্ট একটা আকার থাকে, প্রত্যেক কঠিন পদার্থের তো নির্দিষ্ট একটা আকার আছে, তাই না? তা চাপ দিয়ে সংকুচিত করা যায় না, কোনো কঠিন পদার্থকেই চাপ দিয়ে সংকুচিত করা
যায় না, ঢেলে প্রবাহিত করা যায় না, ঢালা যায় না, ঠিক না? এখন বলতে পারো যে তাহলে ওই আমরা দেয়া করতে পারি, ধরো যে আমরা যে কাই তৈরি করি না, চালের গোড়া দিয়ে যে কাই তৈরি করি, এটা তো কঠিন পদার্থ হয়ে যায়, হ্যাঁ, অনেকটা কঠিন পদার্থের মতো। তো এটা তো আমি চাপ দিয়ে বিকৃতি করতে পারি। এটা কিন্তু চাপ দিলে সংকুচিত হয় না, এটা চাপ দিলে আকারে বিকৃতি হয়ে যায়। আমি তো হাতে এরকম একটা হচ্ছে আটার কায়ের দলা নিয়ে আমি এটাকে চাপ দিই, তাহলে এই গোল জিনিসটা দেখবে এরকম ঢেকে গেছে, লম্বা হয়ে গেছে, সরু হয়ে গেছে, এরকম হবে। কিন্তু কখনোই কিন্তু আমি এটা হচ্ছে সংকুচিত করতে পারতেছি না। সংকুচিত করার মানে হচ্ছে যে আমি গ্যাস ছিল তো এটাকে লিকুইডে কনভার্ট করে ফেলছি, হ্যাঁ, এটারে একদম ছোট করে ফেলছি, কিন্তু এটা তরলের মধ্যেও পারি না, কঠিন পদার্থের মধ্যেও পারি না। এরপর দেখো পদার্থের আণবিক গতিতত্ত্ব। আণবিক গতিতত্ত্বটা হচ্ছে যে ধরো আমি যদি হচ্ছে এখানে একটা বস্তু রাখি, এই বস্তুটা আমি হচ্ছে এই টেবিলের মধ্যে রাখলাম, তাহলে সেটা একটা চাপ দিচ্ছে এখানে। তা আমি যদি এখানে একটা লিকুইড তরল পদার্থ রাখি, সেটা কি আমি রাখতে পারবো এখানে? আমি যদি এখানে 1 কেজি পানি রাখি, সেটা ঢালি টেবিলের মধ্যে, তাহলে পুরো জায়গার মধ্যে হচ্ছে সে ছড়িয়ে যাবে। কিন্তু এটাকে যদি রাখতে হবে আমাকে একটা গ্লাসের মধ্যে অথবা যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে এখানে রাখলাম, তখন হচ্ছে সে চাপটা দিতে পারবে। একইভাবে ধরো যে তুমি হচ্ছে একটা বেলুন ফোলাইছো, তো বেলুন ফোলা যদি তুমি একটা পাশে ছিদ্র করো, তাহলে দেখবে বেলুনটা ফুটে যাবে। তো ফুটে যেন না যায়, এই জন্য হচ্ছে আমরা বেলুনের একটা পাশে ছোট একটা কস্টিপ লাগাবো আর কি। তো সেই কস্টিপের মাঝে ছোট একটা ফুটা করবো, ছিদ্র করবো। তো তারপর দেখবো যে সেই ছিদ্র দিয়ে বায়ু আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। এটাকে বলে আমরা নিঃসরণ। নিঃসরণ বলি, এটা হচ্ছে আমরা কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি। নিঃসরণ, ব্যাপন, এই যে বেলুনের ছোট ফোঁটা দিয়ে যে বায়ু বেরিয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে নিঃসরণ। আর ব্যাপন হচ্ছে যে ধরো তুমি তোমার বাসার রুমে খাটের নিচে একটা কাঁঠাল পাকছে, তো পুরো বাসার মধ্যে এটা স্মেল ছড়াচ্ছে, পুরো বাসার লোক জানতে পারতেছে একটা কাঁঠাল পাকছে। অথবা একজন এক রুমের মধ্যে এক কর্নারে হচ্ছে স্প্রে করছে, সেন্ট মারছে, তো পুরো বাসার থেকেই সেই গ্রামটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ব্যাপক। ঠিক আছে, মানে নিম্ন ঘনত্ব উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান দিকে ছড়িয়ে পড়া। এই ব্যাপনটা কতক্ষণ চলবে? যতক্ষণ না হচ্ছে পুরো বাসার মধ্যে এই যে সেন্টের গন্ধটা সমান হবে, কনসেন্ট্রেশনটা সমান হবে। ঠিক আছে, যদিও এটা এখানে টপিক না, তারপরে বলছি। তো তো ব্যাপনের আরো সুন্দর এক্সাম্পল আছে। ধরো তুমি একটা পাত্রের মধ্যে এরকম একটা পাত্র নিছো, পানি রাখছো, এখন হচ্ছে তুমি এটার মধ্যে নীলটা আছে, নীল, তো নীলটা কি করবে? পুরো পানির মধ্যে আস্তে আস্তে ছড়া যাবে, তাই না? পুরো পানির মধ্যে ছড়া যাবে। তো একটা সময় এই ছড়ানোটা হচ্ছে বন্ধ হয়ে যাবে, তখন ব্যাপন বন্ধ হয়ে যাবে। কখন বন্ধ হবে? যখন হচ্ছে এই নীলের যে ঘনত্বটা ছিল পুরো পানির ঘনত্ব সমান হয়ে যাবে, মানে পুরো পানিটাই একই হয়ে যাবে, তখন হচ্ছে নীল আর ছড়াবে না। ঠিক আছে, এই আর কি ছিল ব্যাপন। আচ্ছা দেখ, এরপর বলছি চাপের কথা। চাপ আমরা যখন একটা বায়ু পদার্থের মধ্যে ধরো একটা ছোট জায়গার মধ্যে সংকুচিত করে রাখছি, এই বায়ু বাইরের পদার্থগুলো কি করবে? অণুগুলা দেয়ালের সাথে ধাক্কা দিবে। ধরো একটা বেলুন, এই বেলুনের গায়ে হচ্ছে ধাক্কা দিবে, ছোটাছুটি করবে, ধাক্কা দিবে, বেলুনের গায়ে ধাক্কা দিবে, বেলুনও তাকে ধাক্কা দিবে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সেই অনুসারে হচ্ছে ধাক্কা দিবে। এভাবে ধাক্কা দিয়ে করতে করতে হচ্ছে যে চাপটা দিবে, সেটি হচ্ছে আমার বায়ুর চাপ বলে থাকি। ঠিক আছে, তো এখন যদি হচ্ছে আমরা সেখানে তাপ দিই, তাহলে অণুগুলো হচ্ছে উত্তপ্ত হবে এবং আরো বেশি ছোটাছুটি করবে, ফলে হচ্ছে বায়ুর চাপ আরো বেড়ে যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা দেখে থাকি যখন হচ্ছে আহ জলীয় বাষ্পের কথা বলি না, আমরা ধরো একটা ঢাকনা ঢাকা ভাতের পাতিল, ভাত ফুটতেছে, যখন বাষ্পীয় হওয়া শুরু করে একটা সময় কিন্তু ঢাকনাটা হচ্ছে পুরো পড়ে যায়, ওই যে বাষ্পের চাপে পড়ে যায়, তাই না?
তো এই যে আমরা যখন হিট দিচ্ছি তখন বাষ্পটা আরো প্রসারিত হচ্ছে এবং উপরের দিকে যাচ্ছে, তাই না? বাষ্পের যে চাপটা সেটা আরো বেড়ে যাচ্ছে। তো বাষ্প চাপের মাধ্যমে যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটা অলরেডি তোমরা জানছো, হ্যাঁ? কয়লা থেকে বাষ্পের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটা তোমরা অলরেডি জেনেছো। তো ছোট্ট বন্ধুরা, আজকে চ্যাপ্টার এখানে আমরা ক্লোজ করব একটা মজার প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের বাড়ির কাছে থাকবে, শুধু প্রশ্নটা বলবো, এটা তোমরা ক্লাস শেষে চিন্তা করবে এবং অ্যানসারটা হচ্ছে কমেন্ট বক্সে লিখবা। প্রশ্নটা হচ্ছে যে ধরো একটা গ্লাস, পানি ভর্তি একটা গ্লাস, তো সেই গ্লাসের মধ্যে এক টুকরা বরফ রাখছেন। তো বরফটা গলে যাওয়ার পরে পানির লেভেল কমবে নাকি বাড়বে, কি হবে? আবার বলি, পানি ভর্তি একটা গ্লাসের মধ্যে এক টুকরো বরফ রাখলে বরফটি সম্পূর্ণরূপে গলে যাওয়ার পর গ্লাসের পানির লেভেলের কি ধরনের পরিবর্তন হবে?